ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত, প্লাবনে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল, পাহাড় ধসে দুর্ভোগ। সব পিজ্জা মাটন হচ্ছে, দুটো কার্টন মাটন টুয়াইতাম, বোতল মতো টুয়া খাইতাম, এটিও শেষ। এখন পর্যন্ত আমাদের এখানে একটা কোনো সহায়তা পাচ্ছি না। আমাদের এখানে একটা নৌকার জরুরি প্রয়োজন। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় কাল। কয়েকটি বিষয় অবৈধ উল্লেখ করে হাইকোর্টের রায় বাতিল চান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট কিন্তু সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কমপক্ষে 4টি জায়গা কিন্তু বাতিল করেছে। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের খবরে উচ্ছ্বসিত সম্ভাব্য প্রার্থীরা। অংশগ্রহণমূলক ভোট আয়োজনে কাজ করছে ইসি। As an entry point to democracy, the election definitely has to undergo continuous review and rigorous. বিদেশি বিনিয়োগ বাড়লেও ঘানা উগান্ডার চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধের পর কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ বস্তুতে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যের দুই দেশে ৮৫ স্থাপনায় পাল্টা হামলা তেহরানের। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। টানা ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতায় পড়েছে চট্টগ্রাম নগরী। স্থবির হয়ে পড়েছে মহানগরীর জনজীবন। বিভিন্ন সড়ক জলাবদ্ধতা থাকায় বন্দর নগরী যেন এক দ্বীপপুঞ্জ। ব্যাহত হচ্ছে যান চলাচল, বন্ধ চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে বিস্তারিত। কোথাও হাঁটু সমান পানি, কোথাও আবার কোমর সমান। দোকানপাটেও প্রবেশ করেছে পানি। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরী এখন দ্বীপপুঞ্জে রূপ নিয়েছে। জলজটে ব্যাহত হচ্ছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। আধা ঘন্টা বৃষ্টি পড়লেও চট্টগ্রাম শহরে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে চলাচল করার মতো অবস্থা। টমটম অবস্থা। আমাদের বাসায় অনেক কি ছোট ছোট বাচ্চা আছে, এতটুকু কোমর পর্যন্ত পানি। পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। এদিকে কয়েক হাজার কোটি টাকার জলবদ্ধতা নিরসন প্রকল্পে সুফল না পাওয়ায় হতাশ নগরবাসী। মেইন রোডের সাইডে কাজটা করে এবং এর পাশে আর কোনো কাজ করে না। জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে দায় সারছেন মেয়র। পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। পুরা এখানে বঙ্গোপসাগর থাকার কারণে আমি আবারও বলছি, এখানে জোয়ারের একটা ব্যাপার আছে, কাজে যেটা অন্য শহরে নেই। এদিকে পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার রেলপথ, বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরিস্থিতি পরিদর্শন করেছেন রেল প্রতিমন্ত্রী। সিদ্ধান্ত হচ্ছে যে চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আবহাওয়া অধিদপ্তর বলছে নিম্নচাপের প্রভাবে শুরু হওয়া এ বৃষ্টি চলবে আরো কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত রয়েছে। আর এছাড়াও স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা। আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে অবস্থান করছে। আর এ কারণেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেটে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। আর এইসব জেলার পাহাড়ি এলাকায় হতে পারে ভূমিধস। এছাড়া রাজধানীতে বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামীকাল মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা ঢাকায় একটু কম থাকবে, কিন্তু 10 এবং 11 তারিখে আবার ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে। তাছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল, হাজারো মানুষ পানিবন্দী। এর মাঝেই চলছে পাহাড় ধস। বান্দরবনে পাহাড় ধসে চাপা পড়েছে 5টি বসতঘর, তবে কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এদিকে অতি বৃষ্টিপাতে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়েছে, তলিয়েছে সড়ক। মহালছড়ি, দীঘিনালা, লুঙ্গুদু এবং সাজেবের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছে সড়ক যোগাযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত থাকছে। বৈরী আবহাওয়ায় টানা বর্ষণে বিপর্যস্ত পার্বত্যাঞ্চল। ভারী বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
বান্দরবানে টানা 4 দিনের ভারী বর্ষণে বড়ুয়ার টেক এলাকায় পাহাড় ধসে 5টি বসতঘর বিপর্যস্ত হয়েছে, তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ঢলের পানিতে ডুবেছে জেলার অন্তত 9টি এলাকা। পানিবন্দী হাজারো পরিবার, দুর্ভোগে সাধারণ মানুষ। আমাদের থেকে বন্যায় তলায় গেছে বাসাবাড়ি, সেই জন্য আমরা আস্থা কেন্দ্রে আসছি। কালকে রাত্রে আসছি, এখনো আমাদেরকে কোনো খাবার কিছুই দেওয়া হয়নি। কালকে রাতে আমাদের বাড়িতে পানি ঢুকে গেছে, আমাদের জিনিসপাতি আমরা ঘর থেকে বের করতে পারি না, অনেক কিছু বন্যার পানিতে ভেসে গেছে। খাগড়াছড়িতেও পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে তলিয়েছে দীঘিনালার মেরু ও কবাখালী ইউনিয়ন সহ বেশ কিছু নিম্নাঞ্চল। বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ। বন্ধ রয়েছে মহলছড়ি, রংদু ও সাজেকের সড়ক। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে রাঙ্গামাটির খাগড়াছড়ি দীঘিনালা সড়ক প্লাবিত হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল। একই সাথে পাহাড় ধসে বাঘাইছড়ি ও সাজেক সড়ক বিচ্ছিন্ন রয়েছে। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। পথ বিচ্ছিন্ন হয়ে গেছে, 1 নম্বর পথ বিচ্ছিন্ন হয়ে গেছে, ওইখানে মানুষ চলাচল করতে পারতেছে না। টানা ভারী বর্ষণের কারণে আমাদের এই অঞ্চল পানিতে প্লাবিত হয়ে অনেক পরিবার পানিবন্দী। এদিকে কক্সবাজারে টানা বর্ষণ এখনো অব্যাহত রয়েছে, তবে আগের তুলনায় বৃষ্টিপাত কিছুটা কমলেও পাহাড় ধসের ঝুঁকি এখনো কাটেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বৃষ্টি পরবর্তী আরো বিস্তারিত তথ্য জানতে আমরা বান্দরবনের পার্বত্য জেলায় যেতে চাই। আমাদের সহকর্মী নাইমাল জিকো সেখানে আছেন। জিকো, একটু জানাবেন এখন পার্বত্য অঞ্চলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, পাহাড় ধসের অবস্থা কেমন? কলি, যেমনটি জানেন সকাল থেকে বলছিলাম যে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে কিন্তু বান্দরবানের শহরের যেই নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং সেই সমস্ত এলাকার প্রায় বাড়িঘর যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ থেকে অর্ধেক পর্যন্ত কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং সেই ঘর বাড়িগুলোর বাসিন্দা যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই তাদের যেই মূল্যবান জিনিস সেগুলো নিয়ে আশ্রয় নিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছে ঠিক সাঙ্গু নদীর উপরে যেই ব্রিজটি রয়েছে সেটির উপরে। নদীর পানির যেই অবস্থা দেখছেন তাতে আসলে সেই চিত্রই বলে দিচ্ছে যে বর্তমানে পরিস্থিতি কি, এবং আমরা আবহাওয়া অধিদপ্তর যতটুকু বলছে যে পানি হলো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার ফলেই কিন্তু এই প্লাবিত হয়েছে এই বান্দরবান উপজেলা শহরের নিম্নাঞ্চলগুলো এবং সেগুলোতে পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। এখানে মানুষজনের মূল যেই সংকটটি হয়েছে বিশুদ্ধ পানি পান করার যেই সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে, পাশাপাশি খাদ্য সংকট এবং একই সাথে কিন্তু তৈরি হয়েছে জীবিকার সংকট। যারা দিন আনে দিন খায় এমন দিন মজুররা কিন্তু অনেকেই বেকার হয়ে পড়েছেন, যার কারণে কিন্তু তারা প্রতিদিনের যেই আয় সেটি থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি কিন্তু খাবারের যেই সংকট সেটিতে কিন্তু তারা ভুগছেন। এবং যদি বলি যে এখানে যেই ঝিরিটি রয়েছে বান্দরবান শহর থেকে যেই পাহাড়ি ঢলটা নেমে আসে সেই মিসকি ঝিরি যেটি শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে, সেই ঝিরিটি কিন্তু এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এবং দখল হয়ে যাওয়ার কারণে কিন্তু সেটি দিয়ে পানি সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না এবং যার ফলে কিন্তু এই বান্দরবান শহর যেটি রয়েছে সেটি প্লাবিত হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। দীর্ঘদিনের দাবি তাদের এই ঝিরিটি যাতে খনন করা হয় এবং সংরক্ষণ করা হয়, যেটি এখন পর্যন্ত হয়নি এবং এর একটি সুষ্ঠু এবং স্থায়ী সমাধান চান তারা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কলি, জি ধন্যবাদ আপনাকে জিকো। কক্সবাজারে বর্ষা মানেই পাহাড় ধসের আতঙ্ক। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অন্তত 3.5 লাখ মানুষ বসবাস করছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে মৃত্যুর আশঙ্কা জেনেও পাহাড়ের ঢলেই তাদের জীবন কাটছে বছরের পর বছর। তারপরেও থামছে না ঝুঁকিপূর্ণ বসতি। কক্সবাজার প্রতিনিধি ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাহাড়ের খাদে, পাদদেশে, আবার কোথাও পাহাড়ের চূড়ায় এভাবেই ঝুঁকির মুখে গড়ে উঠেছে শত শত বসতি। কাঁচা, আধা পাকা কিংবা পাকা সব ধরনের ঘরবাড়ি দাঁড়িয়ে আছে সম্ভাব্য পাহাড় ধসের মুখোমুখি। শুধু কক্সবাজার শহর ও আশেপাশের পাহাড়ি এলাকাতেই 1.5 লাখের বেশি মানুষের ঝুঁকিপূর্ণভাবে বসবাস। জেলার বিভিন্ন উপজেলা সহ এই সংখ্যা ছাড়িয়ে গেছে 3.5 লাখ।
পাহাড়ি জনপদের মানুষের দাবি, নদী ও সাগর ভাঙনে ভিটেমাটি হারিয়ে চরম দারিদ্র্যের কারণে বাধ্য হয়ে ঝুঁকি জেনেও আশ্রয় নিয়েছেন পাহাড়ের ঢালে। সরকার নিরাপদ স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে জীবন গেলেও স্বেচ্ছায় ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে নারাজ তারা। আশ্রয় কেন্দ্রে গিয়ে শেষ আশ্রয়টুকুও হারাতে চান না। আমাদের তো থাকার জায়গা নেই, আর এটাই তো আমাদের বসত বাড়ি এবং কিছুটা থেকে এখানে বড় হয়েছি। বৃষ্টি হলে বয়ে হাজ করে তুয়ানো গদ্দুয়ার উড়ে নিয়ে যাবে, বাঁয়ে যাবে। শুধুমাত্র ওদের ঘর বিঠা নাই বলে, জায়গা জমি নাই বলে এই সরকারি পাহাড়ে তারা বসবাস করছেন। স্থায়ী পুনর্বাসনের কার্যকর পরিকল্পনা না থাকায় প্রতি বছর মৃত্যু বাড়ছে বলে দাবি পরিবেশবাদীদের। তাদেরকে শুধু বর্ষাকালে নয়, তবে আগে থেকে তাদেরকে সরিয়ে দেওয়া প্রয়োজন এবং তাদেরকে পুনর্বাসন করা প্রয়োজন। তা না হলে কোনোভাবে পাহাড় ধস থেকে এখানকার মানুষকে বাঁচানো সম্ভব না। 12 জনের মৃত্যুর পর ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করব। তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। আর গত 1 দশকে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 1.5 শতাধিক মানুষ। সমতল দখল রোধ করে টেকসই পুনর্বাসন নিশ্চিত করা গেলে প্রতি বছরের প্রাণহানির মিছিল থামবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবিধানের ৫ম সংশোধনী পুরোপুরি বাতিল হবে কিনা সেই প্রশ্নে দায়ের হওয়া মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। আর এই সিদ্ধান্ত জানাতে যাচ্ছেন হাইকোর্টের আপিল বিভাগ। মামলাটির আপিল শুনানিতে 4 পক্ষের যুক্তি শোনার পর এই রায় ঘোষণার দিন ঠিক করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। ৫ম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে সংযোজন এবং পরিমার্জন একই সাথে প্রতিস্থাপন করা হয়। ২০১১ সালের ৩০ জুন এই সংশোধনী সংসদে পাশ করা হয়। হাইকোর্টের রায়টা যদি অ্যাজ ইট ইজ আজকে পর্যন্ত ধরে রাখি, তাহলে তো 4টি বিষয়ের বাইরে বাকিটা সংসদে যেতেই হবে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ 4 বিচারপতি সমন্বয়ে গঠিত বেঞ্চ, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি করেছেন এবং শুনানির পরে তাদের রায়ের যে পর্যবেক্ষণ হবে, রায়ের যে অপারেটিং পার্ট হবে, তার উপরে সংসদ নিশ্চয়ই সে অনুযায়ী পরবর্তী সংবিধানের সংশোধনী এবং সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের ক্ষেত্রে তারা কাজ করবে। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে নতুন মামলায় গ্রেফতারের আদেশ দিয়েছেন আদালত। আর জুলাই গণ অভ্যুত্থানের সময় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণের আইনের একটি মামলায় তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়। মামলার এজাহার অনুযায়ী ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার মহাখালী সেতু ভবনের সামনে থেকে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যাচ্ছিল। পথে তাদের উপর হামলা, গুলিবর্ষণ, ককটেল এবং হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জ্বল মিয়া সহ 25 থেকে 30 জন আহত হন। পরে উজ্জ্বল মিয়া বনানী থানায় হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। 2 জুলাই খায়রুল হককে গ্রেফতার দেখিয়েছে আবেদন করেছিল তদন্ত কর্মকর্তা। অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর খবর বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। উচ্ছ্বসিত বিগত সময়ের প্রতিদ্বন্দ্বী এবং সম্ভাব্য প্রার্থীরা। আর ভোটাররা বলছেন কোনো দলীয় মুখ নয়, তারা বেছে নিতে চান যোগ্য মানুষকে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠে গড়ালো স্থানীয় সরকার নির্বাচনের দামামা। 10 বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে প্রতীকবিহীন নির্বাচন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য করা হয়েছে আলাদা রোডম্যাপ। চলতি মাসের শেষের দিকে সব চূড়ান্ত করে প্রকাশ করা হবে। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান এই ঘোষণা দেন। তিনি জানান, আগস্টে তফসিল, অক্টোবরের শুরুতে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন, চলবে 2027 সালের অক্টোবর পর্যন্ত। অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। অনেকের সংশয় থাকলেও নির্বাচনী এই ঘোষণার রং ছড়িয়ে পড়েছে মাঠেও। বিগত স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও সম্ভাব্য প্রার্থীরাও উচ্ছ্বসিত। দলের বাইরে প্রতীক ছাড়াই সুযোগ পাবে জাত চেনানোর। কোমর বেঁধে প্রস্তুতি নেয়ার পালা। নির্বাচনী ঘোষণায় দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে জানান সাবেক এই উপজেলার চেয়ারম্যান। মনোনীত হই তাহলে আমি নির্বাচন করব এবং নির্বাচন করলে জনগণের ম্যান্ডেট ইনশাআল্লাহ আমি পাব। নির্বাচিত জনপ্রতিনিধি পেলে প্রশাসনিক কাজে গতি ফেরার পাশাপাশি নাগরিক ভোগান্তি কমবে বলে জানান সাবেক ওয়ার্ড কাউন্সিলররা। যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন এনারা
জনগণের যে প্রত্যাশা এটা পূরণ করার জন্য মাত্র 5% পারে না, 95% পারে না। এই নির্বাচনগুলো খুবই শীঘ্রই দেওয়া দরকার, অতি তাড়াতাড়ি দেওয়া দরকার। কারণ হচ্ছে জনগণ প্রচুর হয়রানি হচ্ছে। জাতীয় সনদ, মৃত্যু সনদ এবং এলাকার যেমন এই যে টিকাদান কর্মসূচি, এগুলো থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের সেবা করতে চান সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও। নির্বাচনের পূর্ব প্রস্তুতি নিচ্ছি, আমি জনগণের কাছে গিয়ে তাদের মতামত, তাদের সমস্যাগুলি শুনছি। স্থানীয় সরকারের নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসনিক স্থবিরতার সৃষ্টি হচ্ছে। 2015 সালে আইন সংশোধন করে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের বিধান চালু হয়। 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে শুরু হয় ভোট গ্রহণ। 10 বছর পর এবার প্রতীকবিহীন নির্বাচনে ভোট দেবেন ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভবিষ্যতে আরও নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত সংলাপে এসব কথা জানান তিনি। বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন এবং সুপারিশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হয় উল্লেখ করে তিনি জানান, সংশ্লিষ্ট আইনগুলো পর্যালোচনা এবং সংস্কারের কাজও চলছে। নির্বাচন পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করছে কমিশন এবং সব অংশীজনকে সঙ্গে করে নিয়ে এগিয়ে যেতে তারা চাচ্ছেন। সংলাপে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা উন্নয়নে ভবিষ্যতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Democracy deserves continuous updating, rehashing and review. And that's it. And as an entry point to democracy, the election definitely has to undergo continuous review and a rigorous discussion. We have supported citizen election observation in Bangladesh through the AHEAD Bangladesh project led by EPD, and we strongly value the cooperation with the Election Commission. নির্বাচনে ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে, আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। 11 দলের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর কাকরাইলে সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনের ফলাফল মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দিবে না তারা। আর গণভোটের রায় মেনে না নিয়ে বিএনপি জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। তিনি বলেন, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ আর মেনে নেবে না জনগণ। সেমিনারে বক্তারা বলেন, চলতি মাসের মধ্যে জুলাই জাদুঘর খুলে না দিলে 11 দলের সাথে সরকারের বিশাল দ্বন্দ্ব তৈরি হবে। আমরা নির্বাচন চেয়েছি, তবে আমরা নির্বাচনের নামে ষড়যন্ত্র চাই নাই। ষড়যন্ত্র করা হয়েছে, আমরা নিন্দা জানাই। ইন্টারিম গভর্নমেন্ট যাদের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ, তারাও এই ষড়যন্ত্রে শরীক ছিল, নিজেরাই তারা স্বীকার করেছে। ষড়যন্ত্র করে 11 দলকে হারানো হয়েছে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। হাম ও ডেঙ্গুর প্রকোপে দিশেহারা পরিস্থিতিতে অনেক গরিব পরিবার, চিকিৎসার খরচ মেটাতে হিমশিম দশা তাদের। হাসপাতালে কঠিন সময় কাটানোর কথাও বলছেন অনেকে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে যেতে হবে, আর হামের প্রাদুর্ভাব কমাতে টিকার কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন তারা। 9 বছরের আব্দুল্লাহ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গৃহকর্মীর কাজ করেন মা, জানালেন সন্তানের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম দশা তার। ইমার্জেন্সিতে বলছে আইসি রুমে দিতে হইব, তা আমরা বলছি আমরা গরিব মানুষ, আমরা আইসি রুমে দিতে পারবো না, আমার পোলারে কেলে নিয়ে দেন। আজকে আবার বলতেছে একটা সুর দাম 4000 টাকা, ওইটা আনতে হইব, আর আইসি রুমে দিতে হইব, রক্ত জোগাতে হইব। হামে আক্রান্ত শিশুদের অভিভাবকদের দুশ্চিন্তাও কমছে না, তারাও জানাচ্ছেন কঠিন বাস্তবতার কথা। জ্বর শুরু হওয়ার পর থেকেই চোখ মুখে র্যাশ উঠে যায়। জ্বর আসার পরে এটি আস্তে আস্তে মানে কি হয়েছিল, হওয়ার পরে পুরো শরীর ভরে গেছে। দেখা যায় পরে এখানে আনার পরে ধরা পড়ছে, মনে করেন হাম উঠছে।
চিকিৎসকরা বলছেন আগে আক্রান্ত হয়েছিলেন এমন পুরনো রোগীদের ক্ষেত্রে কিছু জটিল উপসর্গ দেখা যাচ্ছে, তাই বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। মশার থেকে আমাদের বেঁচে থাকতে হবে আর মশার ব্রিডিং পয়েন্টগুলোকে ধ্বংস করতে হবে, তাতেই আমাদের কম হবে। ক্রিটিক্যাল ফেজ হলো 3 থেকে 4 দিন, এই 3 থেকে 4 দিন আইসিইউ থাকলে বেশি ভালো। এই সময়টা ম্যানেজমেন্টের হলো মেইন। আর যদি কোনোটা অনেক খারাপ করে নিয়ে আসে, এখন বাচ্চা সিচুয়েশন মেনটেন করতে পারছে না, সিভিয়ার সিচুয়েশন নিয়ে আসছে, ভেন্টিলেটরে চলে গেছে বা ইন্টিবেট করে ফেলছে, এগুলো অনেক সময় সপ্তাহখানেক লাগতে পারে। চলতি বছর হামের প্রাদুর্ভাব দেশ জুড়ে দেখা দিয়েছে, কেড়ে নিয়েছে 750-র বেশি তাজা প্রাণ। এমন পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তাই কোনো অবহেলা নয়, পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে 2025 সালে $1.78 বিলিয়ন সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের বছরের চেয়ে প্রায় 45% বেশি। যদিও তা আফ্রিকার দেশ উগান্ডা, ঘানা, কঙ্গোর মতো ছোট অর্থনীতির দেশের চেয়েও কম। মোট দেশজ উৎপাদন জিডিপির আকার হচ্ছে $501 বিলিয়ন। বাংলাদেশের তুলনায় উগান্ডার অর্থনীতির আকার 7 ভাগের 1 ভাগ। দেশটির গত বছর $3.36 বিলিয়ন আইডিএফ পেয়েছে। আর জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা বলছে, প্রতিবেদনে বলা হচ্ছে যে আফ্রিকার এই ছোট 3 দেশ জ্বালানি ও প্রাকৃতিক সম্পদে বড় বড় প্রকল্পে বিদেশি বিনিয়োগ পেয়েছে। তার বিপরীতে বাংলাদেশ বিনিয়োগ টানতে হিমশিম খাচ্ছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $36.51 বিলিয়ন। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব তথ্য জানান। এবারই প্রথম দেশের নেট বা প্রকৃত রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যবহারযোগ্য প্রকৃত রিজার্ভ কমে হয়েছে $27.93 বিলিয়ন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $31.87 বিলিয়ন। জানাবো আন্তর্জাতিক খবর। স্থায়ী শান্তি চুক্তির প্রচেষ্টা চলাকালেই ইরানে আবারও শক্তিশালী বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে তেহরানকে চরম শাস্তি দিতে 80টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রির অনুমতি বাতিলের মাধ্যমে ওয়াশিংটন শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইরান। এরই মধ্যে বাহরাইন এবং কুয়েতে 85 মার্কিন স্থাপনাতে হামলা চালিয়েছে তারা। কূটনৈতিক সমঝোতার মধ্যেই আচমকা সামরিক সংঘাতে রূপ নিয়েছে হরমুজ প্রণালীর সংকট। বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাব দিতে ইরানে সরাসরি বোমা বর্ষণ করেছে মার্কিন সেন্টকম। CNN বলছে, এটি কেবল প্রতিক্রিয়া নয়, বরং তেহরানকে উপযুক্ত শাস্তি দিতেই এই অভিযান। মার্কিন বাহিনীর গোলার আঘাতেই মুহুর্মুহু কেঁপে উঠেছে কৌশলগত গুরুত্বপূর্ণ সিরিক, বন্দর আব্বাস ও কেশবদ্বীপ। সিরিকের বাণিজ্যিক ডকে হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সামরিক অভিযানের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়িয়েছে ওয়াশিংটন। অন্তর্বর্তীকালীন চুক্তির আওতায় বিশ্ববাজারে ইরানের জ্বালানি তেল বিক্রির বিশেষ লাইসেন্সটি বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন এমন পদক্ষেপকে যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে কড়া নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, তেল বিক্রিতে পুনরায় নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র মূলত শান্তি চুক্তি ভেঙেছে। জাতীয় নিরাপত্তা রক্ষায় পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরাকের নাজাফে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে শোকার্ত জনতা। কালো পোশাক পরে এই জনসমুদ্রে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। শোকযাত্রা ঘিরে নাজাফ এবং কারবালা প্রদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নাজাফের আনুষ্ঠানিকতা শেষে আজই কফিনটি নেওয়া হবে আরেক পবিত্র শহর কারবালায়। এরপর আগামীকাল বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা মাজারে তার চূড়ান্ত দাফন সম্পন্ন হবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইস্তানবুলে বিক্ষোভ করেছেন কয়েকশো সাধারণ মানুষ। মঙ্গলবার তাকসিম স্কয়ার থেকে বেশিকাতাস পর্যন্ত
মিছিল করেন তারা। এ সময় ন্যাটো এবং যুক্তরাষ্ট্র বিরোধী নানা স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের দাবি শুধু 2 দিনের এই সম্মেলনের বিরুদ্ধে নয়, বরং তুরস্কের ভবিষ্যৎ নিয়ে সাম্রাজ্যবাদী পরিকল্পনার প্রতিবাদ তারা করেছেন। অন্যদিকে আঙ্কারার সম্মেলনে ইউরোপের প্রতিরক্ষায় হাজার হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা দিয়েছেন ন্যাটো নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ এবং ইরান যুদ্ধ নিয়ে জোটে সৃষ্ট ফাটলের পর এই সম্মেলনের মাধ্যমে মূলত নিজেদের ঐক্যই তুলে ধরার চেষ্টা করছে পশ্চিমা জোট। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।